প্লেসের জ্বলন্ত অগ্নিশিখায় একটা গম্ভীর অথচ ভীষণ সুদর্শন যুবকের ধারালো চোয়াল, তির্যক যুগল, ফিনফিনে পাতলা কালচে বাদামি অধর, আর সবচেয়ে আকর্ষণীয় অধরতলা কুচকুচে কালো তিলক, সবকিছু এক ঝলকে মুখস্থ করে নিল ঈশানী। তবুও যেন আগ্রহ দমার নামই নেই, অথচ লোকটা কত নির্দ্বিধায় রামেনে চপস্টিক চালাচ্ছে। মনোযোগী ভঙ্গিমা, তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কাজের মাঝে ঠোঁটের ফাঁক গুলিয়ে ঝিলিক দিচ্ছে এক সারি সুগঠিত দন্তরাশি। লোকটা ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে তার অধর কামড়ে ধরেছে, কখনো বা পিয়াংশি করা ভ্রুতে ভাঁজ ফেলে অজান্তে জিভ দিয়ে গাল ঠেলে ধরেছে। আর এই প্রতিটা কাজ বিস্ময়ে পরখ করছে ঈশানী। কি জানি কেন এত ভালো লাগছে। এখন তো সন্দেহের পাল্লা আরো ভারী হয়ে উঠল ঈশানীর। এইবার ওর সত্যি মনে হচ্ছে এই লোক নির্ঘাত কোনো নামি দামি সুপারস্টার। নিশ্চয়ই প্রকৃতির সঙ্গে একাকী সময় কাটাতে, একটু বিশ্রাম নিতে চুপি চুপি নেটওয়ার্কের বাইরে চলে এসেছেন। ব্যাপারটা দারুণ, কারণ আজকাল পাপ্পারাজিদের জন্য সেলিব্রিটিদের কোথাও শান্তি নেই দুদণ্ড। সেই দিক থেকে এই আইডিয়াটা মোটেও খারাপ নয়। ওই জন্যই হয়তো কোনো কিছু শেয়ার করায় এত আপত্তি তার। সেটাই হোক, মনের সন্দেহ আর ভয়টা তো কাটলো এতক্ষণে। এত সুদর্শন আর মেইনটেনিং মানুষটা যে সাধারণ কেউ হতেই পারে না, সে আমি আগেই আন্দাজ করেছিলাম। কিন্তু উনি কি সিঙ্গেল? লোকটার মুখোমুখি বসে তার দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে নিজের মনে এমন নির্ভেজাল প্রশ্নে বেকুব বনে গেল ঈশানী। পরক্ষণে নিজের উচাটন মনকে সংবরণ করতে দাঁত দিয়ে জিভ কাটলো ও। ওদিকে খেতে খেতে ঈশানীকে উদ্দেশ্য করে লোকটা বলল, আমার দিকে হাঁ করে তাকিয়ে না থেকে খাবারে মন দাও। কি করে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম? ঈশানীর আচানক প্রশ্নে হুট করে মাথা তুলে আবারও সেই শূন্য চোখ জোড়া ওর দিকে রিভলভার তাক করার মতো করে তাক করলো লোকটা। লোকটা এখন তির্যক চাহনিতে হাতটা কেঁপে উঠল ঈশানীর। ও তৎক্ষণাৎ ভয় জড়সড় হয়ে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে আপনি তো দেখেননি অথচ বলে দিলেন। ইটস কল্ড সিক্সথ সেন্স। খেতে খেতে জবাব দিল লোকটা। ঈশানী মনে মনে পিঠ চাপলো তার, বলল, বাবা, সেলিব্রিটিদের বুঝিয়ে এত মারাত্মক সিক্স সেন্স থাকে হয়? সে যাই হোক, লোকটা যেহেতু গম্ভীরতা ছাপিয়ে একটুখানি কথা বলেছে, তাই ঈশানী ভাবলো এই সুযোগে কথা এগোবে ও যদি কোনোভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জানা যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই এবার নিজ উদ্যোগে কথা ছিল ঈশানী। রামিনের বাটিতে চুমুক দিয়ে বলল, আমি ঈশানী। কথা শুরু করার আগে ওর মুখ থেকে বাজ পাখির মতো ছো মেরে কথা নিয়ে নিল লোকটা। ঈশানী তুর্য কর্নিয়া, কক্সবাজার বশীভূত চিটাগং নিবাসী। খাগড়াছড়িতে মিউচুয়াল ফ্রেন্ডসদের সাথে হিল হাইকিংয়ে এসেছো। আপাতত সেখানেই একটা স্থানীয় রিসর্টে উঠেছো। অ্যাম আই রাইট? শেষ কথাটা বলে ঈশানীর পানে শকুনের মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে তীরের ছিলার মতো এক উচালো লোকটা। এইভাবে গড় গড় করে অচেনা লোকটার মুখে নিজ বায়োডাটা শুনে কিঞ্চিত বিব্রত হলো ঈশানী। অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক চোখ ঘুরে চট করে বলে উঠল, এক রাতেই আপনি আমার অনেক খোঁজ খবর নিয়েছেন বোধ করি, কিন্তু আপনার সম্বন্ধে তো কিছুই জানা হলো না। এবার না হয় আপনার সম্বন্ধে কিছু বলুন। লোকটা নতুন উদ্যমে আরেক দফা ঈশানীকে অপমানের জোয়ারে ভাসিয়ে দিয়ে বলে উঠল, আমাকে জানতে এসো না, পরে পস্তাবে। তবু আমি জানতে চাই। নরম হৃদয় মেয়েটা কণ্ঠে ফুট করে কোথা থেকে যে এত দৃঢ়তা এলো তা ঠাউর করতেই পারল না লোকটা। তবে তৎক্ষণাৎ স্টুল ছেড়ে উঠে গিয়ে অন্যদিকে ঘুরে অনুভূতিহীন গলায় সে বলে উঠল, আগেও বলেছি, আবারও বলছি, আমি কাউকে কৈফিয়ত দিই না। সো ডোন্ট টক টু মি লাইক দ্যাট। দেখা হয়েছে থেকে ঈশানীর হৃদয়ের আবেগে জড় সদ্য তৈরি হওয়া অনুভূতিগুলো বরাবরই এইভাবে মুখের উপর করা নিষেধাজ্ঞা আরোপ করে দিয়ে অপমানিত করছে লোকটা। তবুও কথায় যেন নিজের আত্মসংযম, আত্মসম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে ঈশানী প্রতিবারই আগ বাড়িয়ে কথা বলার জন্য এগিয়ে গিয়েছে। কারণ ওর মন বলছে লোকটা উপরে যা দেখায় ভিতর একেবারেই তা নয়। হয়তোবা স্বাভাবিক দিক দিয়ে সেও অনেকটা ওর সাথে সাদৃশ্য, যার কিনা উপরিভাগ শক্ত খোলসে আবৃত হলেও ভেতরটা ভীষণ নমনীয়। কিন্তু এবার মনে হচ্ছে ঈশানীর সব ধারণাটা ফল। লোকটা সত্যিকার অর্থে পাষাণ আর নির্দয় প্রকৃতির। নইলে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে যথাযথ নিয়মে কথা বলতে হয় সেটুকু ভদ্রতা পর্যন্ত জানে না, নাকি সেলিব্রিটি বলে মনের ভেতর এত অহংকার। তাই যদি হয় তবে ঈশানীও কম চায় না।
ও এবার মন মনে ঠিকই করলো, যতই ভালো লাগা কাজ করুক না কেন আর যতই তার প্রতি দুর্বলতা বাড়ুক না কেন, ও নিজ থেকে একবারই এই পাষাণ লোকটার সাথে আর একটাও কথা বলবে না, কিছুতেই না। যে ভাবা সেই কাজ। মুখে একেবারে কুলুপ এঁটে বসে রইল ঈশানী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে, থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বিকেলের মতো ঝড় আসবে আবারও। আর তা না হলে মুষলধারে বর্ষণ হবে নিচে। ঈশানী যখন এক মনে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এমন সময় লোকটা বারান্দা টানানো কেরোসিনের ল্যাম্পটা নিভিয়ে দিতে দিতে হাসকি টোনে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঈশানী থাই করল, পরনের পুরীরা টেনে খানিকটা কাচুমাচু হয়ে চুপচাপ শুয়ে পড়ল বাঁশের তৈরি এক ফালি সিঙ্গেল বেডের উপর। এখন চারিদিকে পিন পত নীরবতা, ছোট্ট ঘটায় কোনো রূপ সারা শব্দ নেই, আর কাঠ কয়লা জ্বলে গিয়ে আগুন নিভে এসেছে ফায়ার প্লেসের, যার দরুন চারপাশ নিস্তব্ধ তিনপিনে মোড়ানো। ঘুটঘুটে অন্ধকারের মাঝে ঈশানী পাশ ঘুরে শুয়ে আছে। ঠিক সেই সময় আকস্মিক বিজলির আলোতে আলোকিত হয়ে উঠে পুরো টংঘর। দমকা হাওয়ায় ক্ষণে ক্ষণে সাই সাই আওয়াজ তুলে খোলা বারান্দা ছাপিয়ে মেঘ ভেজা বাতাসে এলোমেলো হয়ে যায় আসবাবপত্র। সেই সাথে হিমেল হাওয়ায় পারদে শিরশির করে উঠে ইস্যু সর্বাঙ্গ। রোমাঞ্চকর অনুভূতিতে দাঁড়িয়ে যায় শৈল সমস্ত লোমকূপ। আর কয়েক সেকেন্ডের অন্তর সেই ক্ষণিকের বিজলির আলোতে ওর জলজলে নীলাম্বর চোখের সাথে মিলিত হয় আরও একজোড়া শূন্য বাদামি চোখ, যেই চোখে নেই কোনো অনুভূতি আর না তো আবেগ, অথচ অন্ধকারের মাঝে সেই চোখের দৃষ্টি নির্লিপ্ত নিষ্প্রভ হয়ে এঁটে আছে শরতের মেঘমুক্ত আকাশের মতো ঈশানীর গাঢ় নীল চোখে। ঈশানী কিছুতেই পড়তে পারছে না ওই শূন্য নির্জীব চোখের ভাষা। তবে এই দৃষ্টি ওর অন্তরস্থলে কেমন একটা ভোঁতা অনুভূতি জাগিয়ে তুলছে হঠাৎ করে, যার ফলস্বরূপ অন্ধকারের মাঝে অস্ফুটে একটা বাক্য বেরিয়ে আসে ঈশানীর কণ্ঠনালী ভেদ করে। আপনার পরিবার? লোকটা ঈশানীর মুখোমুখি কাউচের উপরই বসেছিল। এখন তার মুখে মাস্ক আবৃত নেই, বরং বিজলির উজ্জ্বল আলোর তার চিবুকের ওই কালো কুচকুচে তিলকটা কয়েক সেকেন্ড অন্তর অন্তর জলজল করে উঠছে। ঠোঁটের নিচে তিল যেন তার পুরুষবোধকে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে। যে নারীটা কখনো পুরুষের সৌন্দর্যতে আটকায় না, সেও বোধহয় এই একটুতি তিলকের সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য। অমন গৌরবর্ণের পৌরুষালী তীক্ষ্ণ চেহারায় একেবারে জুৎসই বিউটি স্পট এমনটা কমই দেখা যায়। বরাবরের মতো আলো ছায়ার মাঝে লোকটাকে খুঁটিয়ে দেখতে দেখতে আশ্চর্য হয় ঈশানী, যার চেহারা এতটা সুনিপুণ আর সুদর্শন, তার কথাবার্তায় এতটা তিক্ততা, এও কি মানা যায়? ঈশানী ভাবনার সুতো ছিল লোকটার গম্ভীর গলায় বলা আরো কিছু তিক্ত কথার পারদে। কতবার বলেছি আমাকে প্রশ্ন করবে না, আর করলে উত্তর পাবে না। ঈশানী অবশ্য এবার আর হতবাক হয়নি। ও এটার জন্য প্রস্তুত ছিল। তার উত্তর না পাওয়া সত্ত্বেও চুপ হয়ে রইল। ঈশানী চুপ থাকলেও অপর পাশ থেকে লোকটা কি ভেবে যেন গলাটা কিঞ্চিত খাদে নামিয়ে বলল, তুমি যেটা শুনতে চাইছো সেটাও নেই। এবার আর অন্ধকারের মাঝে তাকিয়ে থাকতে পারল না ঈশানী। ভীষণ রকম অস্বস্তিতে পড়ে তাড়াহুড়ো করে ঘুরে শুলো অন্য পাশে। অন্যদিকে ঘুরে চোখ দুটো খিচে বন্ধ করে মনে মনে ভাবল, ইস, উনি কি করে বুঝলো আমি আদতে কি শুনতে চেয়েছি? তাহলে কি উনিও বুঝতে পেরেছেন যে আমি আকারে ইঙ্গিতে ওনার লাইফ পার্টনারের কথা জিজ্ঞেস করেছি, আর উনি কি এইমাত্র এটার উত্তরই দিলেন? আকস্মাৎ বন্ধ চোখ জোড়া খুলে গেল ঈশানী। তৎক্ষণাৎ ছোট কারণে ভেতর নিতার উত্তেজনা সংবরণ করে পুনরায় লম্বা শ্বাস টেনে স্থির করলো নিজেকে। মনের ভেতর অনেকটা অযাচিত খুশি জমিয়ে ভেতর থেকে একটা চাপা কৌতূহল আর দুশ্চিন্তার অবসান ঘটতে কখন যে নির্বিঘ্নে ঘুমের দেশে পাড়ি জমালো মেয়েটা, তার আর ইয়াত্তা নেই। এরপর যখন ঘুম ভাঙে তখন সূর্যি মামা পূর্ব আকাশে অবাধে ঝুরঝুরে সোনালি রোদ ছড়িয়ে দিয়ে বসে আছে। আকাশ পরিষ্কার, যত্রতত্র ধূসর মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে বইকি, তবে তুলনামূলক আজকের আবহাওয়াটা বেশ ভালো। আষাঢ়িয়া বাদলা দিনের অবসান হলো। তবে ঈশানী যতক্ষণে আড়মোড়া ভেঙে চারিদিকে খেয়াল করে ঠাউর করতে পারলো যে ও আসলে কোথায় আছে, ততক্ষণে পুরো দমে রেডি হয়ে কালো মাস্কের আড়ে নিজের সুদর্শন চেহারাটাকে ঝেঁকে ঝুঁকে নাম না জানা লোকটা এসে দাঁড়ালো ঈশানীর মুখোমুখি হয়ে। এভাবে হঠাৎ করে সামনে আসে খানিকটা অপ্রস্তুতি হয়ে পড়লো ঈশানী। ও তাড়াহুড়ো করে
হাতে নিজের এলোমেলো চুল জামা কাপড় সব ঠিকঠাক করে ব্যস্ত হয়ে পড়ল। লোকটা তাতে কোনোরূপ হেলদোল নেই। সে ঈশানীর সামনে দাঁড়িয়ে হুকুম স্বরে বলল, চেঞ্জ করে নাও, তুমি ফিরে যাবে এখনই। লোকটার কথা ঈশানী যেন খুশিতে হাঁপ ছেড়ে বাঁচার কথা, সেখানে কেন যেন খুশি হতে চেয়েও পারল না মির্জা। উল্টো সকালের রৌদ্রের মতো হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তে কালো মেঘের আলে ঢাকা পড়ে গেল ওর। এক্ষুনি হৃদয়ের ভেতর কোথাও একটা আনসান করছে। এইটাই প্রথম আর এটাই শেষ দেখা নয় তো? তাকে কি আর কখনো খুঁজে পাবো আমি? কিছুই তো জানি না তার সম্বন্ধে। তাহলে কেন যেন মনে হচ্ছে ঈশানীকে খুব বেশিক্ষণ ভাবতে দিল না লোকটা। ভাবনার মাঝে তীক্ষ্ণ আওয়াজে বলল, বাইরে ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে বেরিয়ে এসো। ঈশানী অপারক আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দয় লোকটার সামনে নিজের অনুভূতিগুলোকে সাজিয়ে প্রকাশ করার সাধ্য সাহস কোনোটাই ওর নেই। অগত্যা নিজের হৃদয় ফুট করে তৈরি হওয়া এই নামহীন একরাশ অনুভূতির জোয়ারকে হৃদগহীনে সাবধানে ধামাচাপা দিয়ে এবারও আপন গতিতে আবারও ফিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো ঈশানী। একটা দুশ্চিন্তাগ্রস্ত রাত যে কতটা দীর্ঘ হতে পারে তা আগে জানা ছিল না জিসানের। কাল রিসোর্টে ফিরে ঈশানীকে খুঁজে না পেয়ে সারা রাত স্থানীয় পুলিশ স্টেশনে কাটিয়েছে জিসান। পুলিশরা মিলিটারির সঙ্গে যোগাযোগ করলো, লাভ হয়নি খুব একটা। তারা কিছুতেই অমন ঝড় বৃষ্টির রাতে জীবনে ঝুঁকি নিয়ে ওই রেস্ট্রিকেটেড জঙ্গলে প্রবেশ করতে নারাজ। অগত্যা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিসানকে। সকালে মিলিটারিরা ঈশানীকে খোঁজার উদ্দেশ্যে বের হলো, তবে রিসোর্টে ফিরে আসে জিসান। রিসোর্টে ফিরে লবিতে গিয়ে কাউন্টারে বসা চাকমা সম্প্রদায়ের লোকটাকে আকার ইঙ্গিতে জিসান শুধল। আচ্ছা, ঈশানী কি ফিরেছে? লোকটা কাল থেকে এদের কাহিনী পর্যবেক্ষণ করছে, কিছুটা আন্দাজও করেছে বটে। যার জন্য বুঝতে পেরেছে যে এদের মধ্যে কেউ একজন নিখোঁজ, তাই তিনি তৎক্ষণাৎ না সুযোগ মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন, আমি ঈশানীকে ফিরে আসতে দেখিনি। লোকটার কথায় নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে লাউঞ্জের দিকে এগিয়ে গেল জিসান। সেই সময় লাউঞ্জের বিশাল মনিটরে সকালের শিরোনাম দেখানো হচ্ছিল, যেখানে একজন সুশ্রী সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছিলেন একের পর এক এক্সক্লুসিভ সংবাদ। জিসান ও বেখিয়ারি সেদিকেই তাকিয়েছিল, তবে হুচ করে একটা পর্যায়ে এসে সংবাদ পাঠিকা বলে ওঠেন, আশঙ্কা মুক্ত নয় বাংলাদেশ। কর্ণকুরে বাক্যটা পৌঁছাতে সহযোগিতা হয়ে টিভির পর্দায় চোখ রাখলো জিসান। দেখল কালো মাস্ক, কালো বেসবল ক্যাপ, কালো হুডি, মোট কথা আগাগোড়া কালো দিয়ে আবৃত একটা মানুষের ঝাপসা অভাব। বিভিন্ন জায়গা থেকে গোপনে তোলা বেশ কিছু ছবি ভাসছে টিভির পর্দায়। সেগুলোকে উদ্দেশ্য করে সংবাদ পাঠিকা বলছেন, এক গোপন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে বিশ্বের ইয়াং মাফিয়া টেরোরিস্ট গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ক্রাশ গ্রুপের লিডার এরিশ ইউভান বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অবস্থান করেছেন। প্রায়শই দেশের অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। ধারণা করা হচ্ছে কোনো গোপন মিশনকে কেন্দ্র করে তার এই হঠাৎ আগমন। যদিও এরিশ ইউভান বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে, তবুও তার মিশন এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত করেছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই। জিসান এইটুকু দেখতে না দেখতেই ওর ফোন কল এলো। ফোনটা রিসিভ করে কানে তোলার সঙ্গে সঙ্গে ওপার থেকে মৃণালীর চেঁচিয়ে বলে উঠল, এখনই উপরে আই জিসান, আমরা ঠিক চিনতে পারছি না ওকে। মৃণার কথা শুনে জলদি উপরে ছুটতে গেল জিসান। গিয়ে দেখলো পেছনের বারান্দায় উকি দিয়ে কি যেন দেখছে ওরা সকলে। জিসানও কৌতূহলবশত তাড়াহুড়ো করে এগিয়ে গেল সেখানে। অতঃপর সবাইকে সরিয়ে নিচের দিকে উকি দিতেই দেখতে পেল রিসোর্টের পেছনে গেট বরাবর জঙ্গলের রাস্তায়, যেখানে সাধারণ মানুষ যাতায়াতে সরকারের করা নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক সেই রাস্তায় একটা ছাদ খোলা জিপ দাঁড়ানো, যেখানে বসে আছে কালো মাস্ক আর কালো হুডি পরিহিত একটা লোক। আর ঈশানী অক্ষত অবস্থায় জিপের সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলছে লোকটার সঙ্গে। বাইরের আবহাওয়া ইতিমধ্যে বর্ষায় রূপ নিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, অথচ বৃষ্টির মাঝে কি অবলীলায় দাঁড়িয়ে আছে ঈশানী। যেন এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর চেয়েও লোকটাকে সময় দেওয়া বেশি জরুরি। এদিকে জিসান ঈশানীকে দেখলো তো ঠিকই, তবে পর মুহূর্তে গাড়িতে বসে থাকা লোকটার পানে নজর বুলিয়ে হাতকে উঠে অস্পষ্ট সুরে বলে উঠল, এরিশ ইউভান।
রিসোর্টের সামনে জিপ থামাতেই নেমে পড়ে ঈশানী। যাত্রা পথে একটা কথা আর হয়নি দুজনার। ঈশানী যদিও আগ বাড়িয়ে কিচ্ছু শুধিয়েছে, তার প্রতিপক্ষ থেকে বরাবরই একই প্রত্যুত্তর ভেসে আসছে। আমি কাউকে কৈফিয়ত দেই না। কাল রাত থেকে এই একটাই বাক্য কতবার যে ঈশানীর আত্মসম্মানের ভীত তলিয়ে দিয়েছে তার রেহাত্তা নেই। তবু যাত্রার শেষে জিপ থেকে নেমে অন্তিমবারের মতো ধরা গলে ঈশানী বলে উঠল, লোকটা আমি জানি যে আমি আপনার বিশ্বাসযোগ্য নই, তবুও শেষবারের মতো একটা আর্জি, আপনার নামটা অন্তত বলে যান। মাস্কের আড়াল থেকে রাজভারী আওয়াজে বলে উঠল, আর কখনো মুখোমুখি হব না আমরা। তাহলে নাম জেনে কি করবে? এই ভয়ঙ্কর সত্যি কথাটা খুব করে এড়িয়ে যেতে চেয়েছিল ঈশানী, কিন্তু পারল না। সামনে বসে থাকা অনুভূতিহীন পাষাণ লোকটা কত সহজে না বলে দিল এই নিদারুণ পীড়াদায়ক সত্যিটা। যদিও ঈশানীর চোখ দুটো খুব জ্বলছে, গলাটাও কেমন ধরে এসেছে, তবু বহু কষ্টতে আওয়াজ বের করে কঞ্চনালী খাতে নামিয়ে বলল, পৃথিবীটা গোল, কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যায় তা কেউ আগে ভাগে বলে দিতে পারে না, আপনিও পারবেন না। তার মানে তুমি চাইছো যে তোমার সাথে আমার আবার দেখা হোক, তাই তো? উইশ ফর ডেঞ্জার, হ্যাঁ? বাইরে বৃষ্টির তোপ বেড়ে যেতে ব্যাক সিট থেকে নিজের হুডিটা ঈশানীর মাথায় ছুঁড়ে মেরে কথাটা বলে উঠেছে। লোকটা কৌশল জানে বলতে হবে। হুডিটা মেলে গিয়ে একেবারে ঈশানীর শরীরটা ঢেকে গিয়েছে। ঈশানী শুধু ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শরীরে কথা বলার শক্তি অবশিষ্ট নেই, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। কারণ ইতিমধ্যে লোকটা নিজের আন্ডারকাট চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে জিপ স্টার্ট দিয়েছে। অবশেষে ওদের এক রাতের কাহিনী ইতি টেনে লোকটাই চলে যাচ্ছে। পাশে শুধু ঈশানীর জন্য রেখে যাচ্ছে এক ব্যথাতুর নীল হৃদয়, এক ঝাঁক নামহীন অসহায় অনুভূতি, আর সবশেষে এক সমুদ্র আবেগের প্লাবন। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। আচমকা সেই জিপ হাস্কি শটটা কানে এসে লাগতে জোকের বসে সামনে দৃষ্টিপাত করলো ঈশানী। দেখলো অরণ্য ইতিমধ্যে তার জিপের ভারী চাকায় পিচ ঢালা ভেজা রাস্তার নুড়ি পাথর পিষে দিয়ে ঈশানীকে ছাড়িয়ে অনেকটা পথে চলে গিয়েছে। ঈশানী শুধু নির্বাক হয়ে দেখলো। দেখতে দেখতে এতক্ষণের বহু কষ্টে দমিয়ে রাখা অশ্রুকণাটুকু কখন যে ওই অচেনা লোকটার নামে বিসর্জন দিয়ে দিল, সেই কথা বলা বা হলো। অশ্রু জলে যখন সামনের দৃশ্যপট আর নীলাম্বর চোখের কোটর জোড়া পুরোপুরি ঝাপসা হয়ে এলো, তখন আবারও নিঃশব্দে আখি পল্লব বুঝে এলো ওর এত সমীকরণ মিলিয়ে কি লাভ, তার চেয়ে থাক না এমন একটু আচু না পড় যন্ত্রণা। এই যন্ত্রণাটুকুর জন্য হলেও সে হৃদগহীনে এক আধার রাতের তরতাজা স্মৃতি হয়ে থেকে যাক সারা জীবন। আকাশ পথে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত, তারাই তারাই হবে সাজানো হিরে জড়ানো প্রতিরা। গহীন জঙ্গলের পাকে হারিয়ে যাওয়া এক টুকরো জিপের কালো অংশটুকু এখনো পুরোপুরি দৃশ্যপটের আড়াল হয়নি। ভবঘুরে মেয়েটা মোহবিষ্টের ন্যায় সেদিকেই চেয়ে আছে, যেন কোনো কঠিন মিরাক্কেলের অপেক্ষা। কে বলতে পারে, হয়তো অনুভূত করে ফিরে এলো আবারও চোখে মুখে হাজার বিরক্তি টেনে ঈশের উপর তীক্ষ্ণ অধিকার দেখিয়ে বলল, আমাকে একদম প্রশ্ন করবে না, আমি কাউকে কৈফিয়ত দেই না। যদি ব্যাপারটা হাস্যকর, ছেলে মানুষই ছাড়া আর কিছুই হবে না। তবে তেমন কিছু ঘটলো না, উল্টো বুকের মাঝে টিমটিমে জ্বলতে থাকা এক ফালি আশা প্রদীপকে দমকা হাওয়ায় নিভিয়ে দিয়ে জঙ্গলের বাঁকে হারিয়ে গেল জিপ গাড়িটা। তৎক্ষণাৎ ঈশানীর কর্ণকুর ভেদ করলো আরেক দফা কর্কশ আওয়াজ। ঈশা, তখন থেকে আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় হারিয়ে গিয়েছিস? ধ্যান ভাঙলো ঈশার। আলগোছে চোখের জল মুছে পাশে ঘুরে দেখলো জিসান সহ হাইকিংয়ে আসা প্রত্যেকটা মানুষ ওর দিকে গভীর নজরে চেয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপে সুস্পষ্ট, যেন সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহ ঈশানীর জবাব শোনার অপেক্ষায়। অথচ ঈশানীর দীর্ঘ এক রাত পেরিয়ে কেবলই অনুভব করলো ওর কখনো অরণ্যর সাথে থাকার কথাই ছিল না। ও তো স্রেফ মন ভালো করার জন্য একটু মুক্ত বাতাসে গা ভাসাতে জিসানদের সাথে হাইকিংয়ে এসেছিল। তাহলে এত কিছু কি করে হয়ে গেল? সবকিছু ছাপিয়ে এই অরণ্য নামক ব্যাধিটাই বা কি করে বাসা বাঁধলো হৃদয়ে? সারাত কোথায় ছিলি তুই? ওই জঙ্গলে?
আর যে লোকটা তোকে মাত্রই পৌঁছে দিয়ে গেল সেই বাকে। দেখ ঈশা, এখন প্লিজ এটা বলিস না যে এরিশ ইভান তোকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেছে আর আমরা এই কথা বিশ্বাস করব। জিসানের করা একের পর এক প্রশ্নের তোপে ঘোর থেকে বেরিয়ে আসে ঈশা জবাবে একটুখানি গলা পরিষ্কার করে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আগের সত্তায় ফিরে এসে গম্ভীর মুখে ঈশা বলে, তুই কি বলছিস? কার কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না জিসান। অতঃপর পেছনে ঘুরে সবার উদ্দেশ্যে একটু জোরপূর্বক হেসে জানালো, সবাইকে এতটা চিন্তিত দেখাচ্ছে, আমি সত্যি ভীষণ লজ্জিত। কিন্তু এই দেখো, আমি ঠিক আছি, সেফ আছি। তোমরা প্লিজ আমায় নিয়ে আর অহেতুক চিন্তা করো না। ঈশানী কথা শেষ হতে না হতে মৃণা বলে উঠল, চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ঈশানী। ওই জঙ্গলটা পুরোপুরি নিষিদ্ধ। ওখানে তো রাত তো দূরের কথা, দিন দুপুরে কোনো সাধারণ মানুষ গেলে পর্যন্ত ফিরে আসে না। আর মেয়ে মানুষদের তো আসার প্রশ্নই ওঠে না। শুনেছি ওখানে ছড়ানো ছিটানো অসংখ্য পাতি মাস্তানদের ডেরা। ওরা জন্তু জানোয়ারের থেকেও হিংস্র হয়ে থাকে। দেশের যত অনৈতিক অসাধু কর্মকাণ্ড তার প্রায় 50% ওখান থেকেই লিড দেওয়া হয়। আর তুমি সেখানে এক রাত কাটিয়ে এসে বলছো তুমি সেফ? হাউ ইট পসিবল ঈশানী? ওয়েট, তুমি এত কিছু জানলে কি করে? আমরা তো ওই জঙ্গলের ব্যাপারে তেমন কিছুই জানি না। ঈশানী কিছু বলবে তার আগেই প্রশ্নটা ছুড়ল মৃণার বয়ফ্রেন্ড আদি। মৃণা ঠোঁট উল্টে জানালো, মৃণা ঈশানী হারিয়ে যাওয়ার পরে গুগল করে এইসব ইনফরমেশনগুলো বের করেছি। তাহলে বাকি 50% কোথা থেকে সংঘটিত হয় বলে তোমার মনে হচ্ছে? জবাব দেয়, সুন্দরবন। সন্ত্রাসীরা সাধারণত নদীপথ জঙ্গলে ছাড়া বর্ডারের আশেপাশের জায়গাগুলোকে নিজেদের কাজের জন্য ব্যবহার করে থাকে। বাহ, বেশ ভালো রিসার্চ করেছো দেখছি। আদির কথায় কিঞ্চিত হাসলো মৃণা। তাহলে ওইদিকে ঈশানীও খানিকটা হাসার চেষ্টা করে বলল, চিল মৃণা, দেখো আমি পুরোপুরি ঠিক আছি। আর ভুলে গেলে এটা যে ট্যুরিস্ট এরিয়া। তোমার কথা অনুযায়ী এখানে যদি সন্ত্রাসী থেকেও থাকে তাহলে ট্যুরিস্টদেরও কিন্তু অভাব নেই। হতে পারে উপরওয়ালা সেই রকমই কোনো একজনকে আমাকে সেভ করার জন্য পাঠিয়েছিলেন। মনে মনে ভাবল, অরণ্য নিশ্চয়ই দেশের বড় কোনো সেলিব্রিটি হবে। এই জন্যই তো জঙ্গলে এতটা সুরক্ষিত ছিলাম আমরা। এবার চিটাগাং ফিরে এই রহস্য ঠিক বের করে ফেলবো আমি। ওইদিকে ঈশানের এমন গা ছাড়া কথাবার্তায় চড়াত করে উঠে জিসানের মস্তিষ্কটা। একে তো সারা রাত চিন্তায় নির্ঘুম এক রাত পার করেছে, তার উপর ওই কালো হুডি পরা লোকটা যার গেটটা পুরোপুরি এরিশ ইভানের মতো রহস্যময়। তবুও মেয়েটা বারবার বলছে ও ঠিক আছে। ঈশানী যত যাই বলুক না কেন, জিসান কিছুতে নিজেকে আশ্বস্ত করতে পারছে না যে ও আসলেই ঠিক আছে। নিশ্চয়ই লোক লজ্জার ভয়ে কোনো কঠিন সত্য লুকাচ্ছে মেয়েটা। কারণ জিসান তখন দোতলা থেকে স্পষ্ট ঈশানীকে এরিশের দিকে চেয়ে কাঁদতে দেখেছে। হতেও পারে ওই লোকটাই ঈশানীর সবচেয়ে বড় সর্বনাশ করে দিয়ে ছেড়ে দিয়েছে তার উপর ভয় দেখিয়ে। না, এরিশ ইভানের মতো মাফিয়ার দ্বারা সব সম্ভব। এসব ভাবতে ভাবতে ঈশানীর কাজ ঝাঁকিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল জিসান, তুই মোটেই ঠিক নেই ঈশা। ওই জঙ্গলে একবার প্রবেশ করলে কোনো মেয়ে ঠিক থাকে না। সত্যি করে বল, ওই এরিশ ইভান তোর সাথে সারাত কি করেছে? নিশ্চয়ই তোকে খুব খারাপভাবে। জিসানের কথা শেষ হওয়ার আগে নিজের কাঁধ থেকে ওর হাত ছড়িয়ে দুপা পিছিয়ে দাঁড়ো ঈশানী। এবার জিসানের কথা আর মানে খুব ভালোভাবে বুঝছে ও। তাই তো এই মুহূর্তে ভেতরটা নিম পাতার মতো থেতু হয়ে উঠেছে ঈশার। কেমন ভোতা অনুভূতি ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। তার মানে এতক্ষণ ধরে সবাই আকারে ইঙ্গিতে এটাই বোঝাতে চেয়েছিল কে ও সতীত্ব আদতে অক্ষত আছে কিনা, সেই নিয়ে সবার এত কৌতূহল। তাহলে কি ভাবে এরা, ওকে বোকা নাকি আত্মমর্যাদাহীন? কি হলো, কিছু বল। দেখ ঈশা, সোসাইটি নিয়ে তোর মোটেই চিন্তা করতে হবে না। আমি তো আছি, সবকিছু আমি সামনে নেব। তাও প্লিজ বল, কাল রাতে এরিশ কি এরিশ করছিস তখন থেকে? কে এরিশ? আমি এই নামে কাউকে চিনি না। রাজহংসী না ক্ষিপ্র চাহনি ছুঁড়ে চেঁচিয়ে উঠল ঈশানী। তৎক্ষণাৎ ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে জায়গা ত্যাগ করলো সকলে। জিসান প্রত্যুত্তরে কিছু বলবে তার ফুসরত দিল না ঈশানী। পুনরায় ঝাঁঝিয়ে উঠে বলল, তোকে বহুবার বলেছি জিসান, আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জানি। আমি নিজের ভালো মন্দটাও বেশ বুঝি, তাই আমার সব ব্যাপারে নাক গলানোটা বন্ধ করে এবার। জিসানও নিজের খেয়াল হারালো। এতক্ষণে সেই শান্ত ভদ্র সত্তাটা হুজ করে প্রচণ্ড তেজের আড়ালে মিয়ে গেল। কোথাও এক জীবন্ত হায়নার মতোই হিংস্রতা ভর করলো ওর চোখ মুখে। রাগে গজগজ করতে করতে চোয়াল শক্ত করে জিসান বলে উঠল, আমি আগেও বলেছি, এখনো বলছি, ইটস নট ফেয়ার ঈশানী।
আমি তোর চোখে ওই এরিসের জন্য মায়া দেখেছি, প্রচণ্ড ঘোর দেখেছি, অথচ এই মায়া এতদিনে একবারও আমার জন্য দেখিনি। আমার সামনে তুই আস্ত একটা জড়বস্তুর মতো বিহেভ করিস। ওয়াই? এক রাতে কি এমন দিল ওই জানোয়ারটা যা আমি এতদিনেও দিতে পারিনি? এ যেন বন্ধু জিসানের সম্পূর্ণ এক নতুন রূপ, ভিন্ন সত্তা। তার মানে জিসান এতদিন ধরে বন্ধুত্ব নয়, অন্য কিছু চায় ঈশার কাছে। অন্য কিছু বলতে কি ভীষণ নিষিদ্ধ কিছু। ঈশানি তো আপাতত সেটাই মনে হচ্ছে। তাই তো এই মুহূর্তে ঝগড়া কিংবা জিসানকে কোনোরূপ জবাবদিহি করার ইচ্ছেটা পুরোপুরি মরিয়ে গেল ঈশানের। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। পিছঝালা পাহাড়ি বাঁকানো রাস্তায় আছড়ে পড়ে সেই বর্ষণের রিনছিন আওয়াজ কানে এসে বাড়ি খাচ্ছে প্রতি মুহূর্তে। তুমুল বর্ষণে মুখোমুখি দাঁড়িয়ে জিসান আর ঈশানী দুজনেই কাক ভেজা হয়ে চুপসে আছে। দোতলার করিডোর দিয়ে সবাই উকি ঝুঁকি দিয়ে ওদেরকেই দেখছে আপাতত। সবার মনে একটাই কৌতূহল, আদতে হচ্ছেটা কি ওদের মাঝে। একটু পরে নীরবতা ভেঙে তুমুল বৃষ্টির মাঝে ঈশানী বলে ওঠে, তুই কার কথা বলছিস আমি জানি না, কি ইঙ্গিত করছিস সেটাও ঠিক বুঝতে পারছি না। তবে এ কথা বলতে দ্বিধা নেই যে আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুই আমাকে কি ভাবিস, তবে আমার দিক থেকে একজন বন্ধু হিসেবে এটুকু জানার অধিকার তোর অবশ্যই রয়েছে। আশা করি এ ব্যাপারে আমাদের মাঝে আর কখনো কোনো কথা হবে না, কারণ দৃষ্টিভঙ্গি আর আবেগ এক জিনিস নয়। নিজের মনের ভাব ব্যক্ত করে হনহনিয়ে রিসোর্টের দিকে চলে যায় ঈশা। ওইদিকে জিসান মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে এখনো। ওর মস্তিষ্কে আপাতত প্রশ্নের জটলা। ঈশানীর মতো বরফ শীতল মেয়েটা এত সহজে কারো প্রেমে পড়ে গেল, এটাও কি সম্ভব? তার উপর এক রাতে অমন গহীন জঙ্গলের মাঝে। এর মানে কি? ওটা তো এরিস ছিল, তাহলে এই অরণ্যটা কোথা থেকে এলো? কে বা হয়েছিল গত রাতে? জিসানের পৈশাচিক মনটা ক্রমাগত নৈতিবাচক ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ওই লম্বা মতো ছেলেটা ঈশানীকে জোর করেছে, আর এখন উপায় না পেয়ে ঈশানী নিজেকে সত্যি প্রমাণ করার বৃথা চেষ্টা চালাচ্ছে। যদি এটা হয় তবে জিসানের জন্যই ভালো, কারণ ঈশানীর দুর্বলতা ইতিমধ্যে ধরে ফেলেছে। ধীরে ধীরে জিসানের সতেজ নির্ভেজাল মনটা কুলুষিত হয়ে যাচ্ছে প্রত্যাখ্যানের অসহ্য অপমানে। ঈশানীর মতো একটা সরল বোকাচোকা অতি সাধারণ মেয়ের কাছ থেকে এমন রিজেকশন কিছুতেই মানতে পারছে না জিসানের মস্তিষ্ক। মনে মনে জিত চেপে বসেছে, এর শেষ দেখে নেবেও। দরকার পড়লে ঈশানীর মাকেও বলে দিবে তার মেয়ের জঙ্গলের মাঝে অনাকাঙ্ক্ষিত রাত্রি যাপনের কথা। তখন নিশ্চয়ই উপায়ন্তর না পেয়ে নীল চোখের মেয়েটাকে জিসানের হাতে তুলে দিবে ঈশানীর মা। সকালের ভাঙাচোরা মনটা নিয়ে যা হোক নিজেকে কিছুটা ঠিকঠাক করে আপন গন্তব্যে পাড়ি জমিয়েছে ঈশানী, কিন্তু মন থেকে ওই একটা রাত, ওই মুহূর্ত আর ওর অধর তলায় তিলকধারী বাদামি চোখের সৌবিষ্ট পুরুষ কোনোটাকে এক মুহূর্তের জন্য মানুষপট থেকে দূরে ঠেলে দিতে পারছে না ঈশানী। এই কেমন ঘোর এক রাতের স্মৃতি জমে স্তূপের মতো ভারী হয়ে আছে মস্তিষ্ক। তার উপর বাসটা খাগড়াছড়ি পেরোতেই বুকের ভেতর চিনচিন ব্যথা প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে। বাসের প্রতিটি চাকার ঘর্ষণে যেন পিষে যাচ্ছে ঈশানী। মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। মৃণা ঈশানীর পাশের সিটেই বসেছিল। সকাল থেকে এই মেয়েটা অন্যমনস্ক, আর এখন কেমন অদ্ভুত রকম হাঁসফাঁস করছে। এক হাত দিয়ে বুকের কাছের স্কার্ফটা চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলছে। মনে হচ্ছে ওর কোথাও ভীষণ কষ্ট হচ্ছে। ঈশানীকে এমন হাঁসফাঁস করতে দেখে মীনা জেগে উঠল হঠাৎ। কি হয়েছে ঈশানী, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? একটু পানি খাবে? ঈশানী না সোজক মাথা নেড়ে জবাব দিল, তোমার ফোনটা দেবে মৃণা? আমি আসলে নিজের মোবাইলটা জঙ্গলে হারিয়ে ফেলেছি। মীনা তৎক্ষণাৎ ভ্যানিটি থেকে ফোনটা বের করে ঈশানীর দিকে এগিয়ে দিল। ঈশানীর ফোন নিয়ে কাকে যেন জাল করলো। কয়েক সেকেন্ড বাদে ওপাশ থেকে শোনা গেল নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর। দুদিন বাদে চেনা পরিচিত বোনের মতো বেস্ট ফ্রেন্ডের গলার আওয়াজ পেয়ে নিজেকে আর সামলাতে পারল না ঈশানী। সামলাতে না পারারই কথা, কারণ ওর হৃদয়টা ইতিমধ্যে দগ্ধ হয়ে আছে অচেনা এক পুরুষের আগমনে। সে কি জাদু করলো কে জানে। শক্তপোক্ত আত্মবিশ্বাসে বেড়াজাল কেমন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ঈশানীর। ও নিজেকে চেয়েও ঠিক রাখতে পারছে না।
ওদিকে ঈশানীর ক্রন্দনরত আওয়াজ কানে ভেসে আসতে উদ্বিগ্নতার মাত্রা দ্বিগুণ হলো। নিঝুমের ও তেতে উচ্ছে বলল, ফাজিল মেয়ে, ফোন কোথায় থাকে তোর? কাল থেকে কত হাজারবার কল দিয়েছি, তার এক বিন্দু পরিমাণ ধারণা রাখছিস তুই? নিজে তো জীবনেও কল করবি না, আমি করলেও ধরবি না। আমি কি পরিমাণ চিন্তিত ছিলাম জানিস তুই? সারা রাতে ঘুমোতে অবধি পারিনি।